পৌষের কোনো এক সকালের ঘটনা। পৌষের সূর্য মাত্র আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠেছে। চারদিকে তখন সূর্যের আলো কিরণ ছড়াচ্ছে। পাখিরা কেউ কেউ ঘুমালেও এক কবুতর জমির পাশ দিয়ে তার প্রিয় গাভীকে নিয়ে হাঁটছে। চল চল গাভী, তাড়াতাড়ি পা চালা। তুই যে আমার সব থেকে পছন্দের গাভী ছিলি, কিন্তু ঋণের বোঝা কাঁধে নিয়ে আজ যে তোকে আমার মোড়ল বাবুর হাতে তুলে দিতে হচ্ছে, সবই হলো নিয়তি। এই নিন মোড়ল বাবু, আমার সব থেকে প্রিয় আর একমাত্র গাভী আপনাকে তুলে দিলাম। আজ থেকে আপনি আমার কাছে কোনো টাকা পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাকার বদলে গাভী, বেশ হয়েছে। আমিও আর এখন থেকে টাকা চাইবো না। তুই আজ থেকে ঋণ মুক্ত, যা এবার। কবুতর তার সব থেকে প্রিয় গাভীকে মোড়লের হাতে তুলে দিয়ে ভীষণ মন খারাপ করে আর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। কি টুনি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? রান্না বান্না কিছু করবে না নাকি? বসে থাকবো না তো কি করবো শুনি? ঘরে কোনো বাজার ঘাট আছে নাকি শুনি? তুমি তো একটা বোকা, সারাদিন বোকার মতো বসে থাকো। সংসার নিয়ে তোমার কোনো চিন্তা আছে নাকি? আহা টুনি, তুমি কি না আমাকে বকা দিচ্ছ? কি করব বলো? আমি তো চাল ডাল নিয়েই আসছিলাম, কিন্তু পথে কালু দাদা খুব কান্নাকাটি করছিল। ওরা নাকি 4 দিন থেকে না খেয়ে আছে। তাই তো তুমি মানবতা দেখে দিয়ে এসেছো। এবার বরং তুমি না খেয়ে থাকো। টনি টোনার এমন বোকামো দেখে সেখান থেকে চলে যায় আর টোনা ভ্যাল ভ্যাল করে টনির দিকে তাকিয়ে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। সুখী দিদি, ও সুখী দিদি, এভাবে হন হন করে যাচ্ছ কোথায় শুনি? নদীতে যাচ্ছি টনি, দেখি একটু মাছ ধরতে পারি কিনা। মেয়েটা আমার সিদ্ধ আলু খেতে খেতে আর খেতে চায় না রে, ভীষণ কান্না করছে। একটু যে ভালো মন্দ খাওয়াবো তারও তো জো নেই। কেন দিদি, তোমার তো একটা দুধ দেয়া গাভী ছিল, ভারী তো তোমাদের সংসার চলতো। হ্যাঁ, কি আর বলি দুঃখের কথা টুনি, সেই গাভী কি আর আমাদের আছে নাকি? মোড়ল বাবু কবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছে। সত্যি এই মোড়ল বাবু দিন দিন আরো লোভী হয়ে উঠছে। কখনো কারো গাভী, কখনো কারো ছাগল বা কারো বাড়ি ঘরও কেড়ে নিচ্ছে। আমাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে মোড়ল বাবু, সাহায্যের নামে বিপদে ফেলছে। ঠিক বলেছিস টুনি, মোড়ল বাবু ঠিক তার শাস্তি একদিন পাবেই পাবে। এরপর তারা দুজন দুদিকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন মোড়লের চালাকির জন্য পাখিরা আরো গরিব হতে থাকে আর মোড়ল দিন দিন আরো ধনী হতে থাকে। এই বোকা পাখিগুলোকে কাজে লাগিয়ে তো আমি আরো ধনী হয়ে যাচ্ছি। আমার এত এত সম্পদ দিয়ে আমি পাহাড় বানাবো। পাখিরা আমার থেকে ঋণ নিবে আর তা শোধ করতে না পারলে আমি তাদের বাড়ি ঘর কেড়ে নিব। মোড়ল ভীষণ হাসতে থাকে। এভাবেই কদিন কেটে যায়। থাকতো না, তোমাকে আর কথা বলতে হবে না। সারাদিন শুধু শুয়ে বসে দিন কাটাচ্ছ। এমনিতেই তো অন্যের জমিতে ঘর তুলে আছি। তোমাকে কতবার বলেছি একটু পরিশ্রমী হও। আমাদের একটা মেয়ে আছে, মেয়েটার ভবিষ্যতের কথা তো ভাবতে হবে নাকি? টনি ভীষণ রেগে যায়। টোনা বোকা হওয়ার কারণেই সবাই টোনাকে বোকা বানাতো আর টোনা তা বুঝতেও পারতো না, যার কারণে তাদের দারিদ্রতা বাড়তেই থাকে। টুনি আমাকে কিনা কত কথা শোনালো, আমি নাকি বোকা, কাজবাজ কিচ্ছু করি না। এবার আমি এমন কাজ করব, টুনি আমার ওপর রাগ করে থাকতেই পারবে না আর। হ্যাঁ রে টোনা, তাই তো আমি তোর পিছু পিছু এলাম তোকে একটা বুদ্ধি দিতে। আমার কথা মতো চললে তুই দেখবি টুনি তোর ওপর আর রাগ করে থাকতেই পারবে না। কি কাজ মোড়ল বাবু? আমি নাকি বোকা? টুনি বলে। শোন, সামনেই আমার যে জমিটা দেখতে পাচ্ছিস সেটা তোকে আমি বর্গা দিলাম। এই জমিতে তুই চাষবাস করবি আর যা ফসল পাবি তার কিছু অংশ থেকে টাকা আমাকে দিলেই হবে। দেখবি এরপর থেকে টুনি আর তোকে বোকা বলতে পারবে না। আরে আইডিয়াটা তো দেখছি ভীষণ ভালো। সত্যি মোড়ল বাবু, আপনি অনেক ভালো। শুধু শুধু আপনাকে সবাই লোভী বলে। ঠিকই বলেছিস টোনা, তবে শোন, টুনিকে ভুলেও এখনই জানাবি না। একদম ফসল সামনে নিয়ে টুনিকে সারপ্রাইজ দিবি। আমি তোকে বীজ কেনারও টাকা দেব। তবে শোন, ফসল না ফলাতে পারলেও আমাকে টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে মোড়ল বাবু। টোনা খুশি মনে কাজে চলে যায়।
সত্যি সবাই ঠিকই বলে তুই একটা বোকা, কত সহজে তোকে বোকা বানালাম। মোড়ল টোনাকে যে জমিটা চাষাবাদের জন্য দিয়েছিল তা ছিল এক অনুর্বর জমি। সেই জমিতে কোনোদিন চাষাবাদ হতো না, কিন্তু বোকা টোনা তা কিছুতেই বুঝতে পারে না। আরে তোতা দাদা, তোমরা সবাই যাচ্ছ কোথায়? কোথায় আবার, এই বন ছেড়ে চলে যাচ্ছি টোনা। মোড়ল বাবু ঋণ পরিশোধ করতে না পেরে মোড়ল বাবু আমাদের সব কেড়ে নিয়েছে। তুই ভালো থাকিস টোনা, আর কখনো কোনো বোকামো করিস না, কেমন? আরে মোড়ল বাবু তো অনেক ভালো, তাহলে শুধু শুধু কেন সবাই এমন করে? ধুর ধুর, আমি কাজে লেগে পড়ি বাবা। বোকা টোনা সেই অনুর্বর জমিতে বৃথা চাষ করার চেষ্টা করতে থাকে, আর জমি চাষ করে বীজ বপন করে দেয়। বীজ তো বপন করা শেষ, এবার বরং বাড়িতে চলে যাই, টুনি নয়তো রাগ করবে। এরপর টোনা জমিতে কাজ শেষ করে বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে টোনার জমিতে কোনো ফসল ফলে না, উল্টো বীজগুলো সব নষ্ট হয়ে যায়। হায় 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 রে টোনা, তুই তো দেখছি কোনো ফসলই ফলাতে পারিসনি, তাহলে এবার আমাকে ঋণ পরিশোধ করবি কি করে? আমি তো অনেক পরিশ্রম করে চেষ্টা করেছি মোড়ল বাবু, কিন্তু কোনো ফল হয়নি। আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি ঠিক পরিশোধ করে দিব। মোড়ল টোনাকে কিছুদিন সময় দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু টোনা কোনো টাকা পরিশোধ করতে পারে না। টোনা টোনা, বাড়িতে আছিস? আমার ঋণগুলো পরিশোধ করবি কবে শুনি? ঋণ? কিসের ঋণ মোড়ল বাবু? আমি তো কিছুই জানি না। এরপর মোড়ল টুনিকে সব কথা খুলে বলে। সত্যি টোনা, তুমি বোকাই থেকে গেলে সারা জীবন। আর মোড়ল বাবু, ওই জমিটা তো অনুর্বর, ওই জমিতে ফলন হবে কি করে? সে আমার কি দোষ? আমি কি টোনাকে জোর করে জমিটা দিয়েছি নাকি? এখন এত কথা বলিস না তো বাপু। আমার টাকা চাই মানে টাকা চাই, তা আজকেই চাই। টুনি আর টোনা অনেক আকুতি মিনতি করে মোড়লের কাছে, কিন্তু মোড়ল কোনো সময়ই দেয় না। অবশেষে টুনি বাধ্য হয়ে তাদের ঘর বিক্রি করে মোড়লকে টাকা দেয়, আর তারা একেবারে পথে বসে যায়। সব তোমার জন্য হয়েছে টোনা, সব তোমার জন্য। এখন এই মেয়েটাকে নিয়ে আমার পথে পথে ঘুরতে হবে। কোথায় থাকবো, কি খাবো, কিচ্ছু জানি না। কেঁদো না টুনি, তুমি কেঁদো না। তুমি ঠিক কথাই বলেছো, আমি আসলেই বোকা। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি, ক্ষমা করে দাও। ওরা অসহায় হয়ে পথে পথে ঘুরতে থাকে, কিন্তু থাকার মতো কোনো জায়গা খুঁজে পায় না। এমন সময় হঠাৎ টুনির চোখ যায় একটি ভাঙা পরিত্যক্ত বাড়িতে। টোনা, ওই দেখো একটা পরিত্যক্ত বাড়ি। চলো আমরা ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেই, মনে হচ্ছে ওখানে কেউ থাকে না। এরপর সবাই মিলে সেই পরিত্যক্ত বাড়িতে চলে যায়, আর গিয়ে তারা ভয় পেয়ে যায়। এই বাড়িতে তো কেউ কোনোদিন আসে না, তাহলে আজ তোরা এসেছিস? মুক্ত কর আমাকে, এই বন্দি জীবন থেকে মুক্ত কর। ওরে বাবা রে, না না না, তোমায় মুক্ত করব না। মুক্ত করলেই তুমি ঘাড় মটকে খাবে আমাদের। না না, আমি তোদের কথা দিচ্ছি, আমি তোদের কোনো ক্ষতি করব না। এবার তো বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। হারানোর মতো তো আর কিছুই নেই আমাদের। এরপর টুনি পেতনিকে মুক্ত করে দেয়। ওফ বাবা, মুক্ত হলাম। এবার বল তো, তোরা এখানে কেন? এরপর টুনি কাঁদতে কাঁদতে সব কথা পেতনিকে খুলে বলে। কে? ওই শয়তান মোড়ল এখনো ভালো হয়নি? আসলে আমি একটা ভালো পেতনি। আমি আগে গরিব পাখিদের সাহায্য করতাম বলে মোড়ল আমাকে তান্ত্রিকের সাহায্যে এখানে বন্দি করেছিল। কত বছর থেকে আমি এখানে বন্দি। আসলে আমি এই বনে নতুন এসেছিলাম কয়েক বছর আগে, তাই জানি না পেতনি। আহারে, মন খারাপ করিস না, আমি তোদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তোদের কোনো অভাব থাকবে না। আর ওই মোড়লকে এবার উচিত শিক্ষা দেব। এবার ওই মোড়ল দেখবে নিঃস্ব হলে কত কষ্ট। এরপর পেতনি টুনি টোনাকে বাড়িঘর সম্পদ দিয়ে মোড়লকে শাস্তি দিতে চলে যায়। দেখলে তো বন্ধুরা, অতি চালাকি করলে ফাঁদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
ডিম নিবে গো ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, ডিম নিবে গো ডিম। আশেপাশে তো অনেক খুঁজলাম, কিন্তু কোথাও একটা খাবারের দোকান পেলাম না। এদিকে খিদের জ্বালায় শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। কি আর করার, এখানে একটু বিশ্রাম করি। ডিমওয়ালা দাদা, ও ডিমওয়ালা দাদা, এভাবে ডিমের ডালি রেখে ঘুমালে তো তোমার সব ডিম চুরি হয়ে যাবে। ডিমওয়ালা দাদা, ও ডিমওয়ালা দাদা। টুনির চিৎকার শুনে তোতা ডিমওয়ালার ঘুম ভেঙে যায়। কি আর করবো রে বোন, পেটে যে সকাল থেকে কিচ্ছু পড়েনি। এদিকে আশেপাশে কোনো খাবারের দোকানও পাইনি, তাই এখানে শুয়ে বিশ্রাম নিচ্ছি। আহারে, তোমার বুঝি অনেক খিদে পেয়েছে? এসো গো দাদা, তুমি আমার বাড়িতে এসো, আমি তোমাকে পেট ভরে খাবার খাওয়াবো। টুনির কথা শুনে তোতা টুনির বাড়িতে চলে আসে, আর টুনি তোতাকে খাবার দিলে সে পেট ভরে খাবার খায়। ধন্যবাদ বোন, সৃষ্টিকর্তা তোমাকে আরো অনেক ধন সম্পদ দিক। এই নে রে বোন, এই ডিমটা তুই তোর মেয়েকে খেতে দিস, তাহলে আমি খুব খুশি হব। কি মজা, কি মজা। এবার আমি ডিম ভাজি খাবো। দেখলে মা, ওই আঙ্কেলটা আমাকে ফ্রিতে ডিম দিয়ে গেল। শোন রে মা, আমাদের সব সময় অন্যের কষ্ট বোঝা উচিত, আর সামর্থ্য থাকলে তাদের সাহায্য করা উচিত। হ্যাঁ বানর, সবগুলো ডাব পেরে নে। আজ আমরা বুড়িমার ডাব চুরি করে পাশের বনে আড্ডা দিতে যাব। ওরে বজ্জাত কালু, তোরা বুদ্ধি করে আমার কাছে ডাবগুলো চুরি করেছিস। আজ তোদের নামে মোড়লের কাছে নালিশ দেব। ওরে বাবারে, বুড়িমার কাছে ধরা পড়ে গিয়েছি। না না বুড়িমা, তুমি আমাদের নামে মোড়লের কাছে নালিশ দিও না, তা না হলে মোড়ল বাবু আমাদের পুকুরে ঠান্ডা পানিতে নামিয়ে রাখবে। বনের মধ্যে টুনির মতো ভালো পাখি আর কেউ নেই। তোরা চাইলেও টুনির মতো অন্যের উপকার করতে পারবি না। তোরা তো পারবি শুধু অন্যের ক্ষতি করতে। ঠিক আছে, আমার গাছের সব ডাব রেখে তোরা চলে যা। এবারের মতো তোদেরকে ছেড়ে দিলাম। শোন টুনি, বুড়িমার বাড়িতে এক কলসি দুধ চেয়েছি, একটু গিয়ে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি গিন্নিমা। এরপর টুনি মিনু বৃদ্ধার বাড়িতে চলে আসে, আর এক কলসি গাভীর দুধ নিয়ে মোড়লের বাড়ির দিকে চলে আসে। একি মুরগি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি আমার টিমকে নিয়ে খাবার খুঁজতে গিয়েছিলাম টুনি, আর এতক্ষণ হেঁটে আসার পর বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি। এখন যে বাড়িতে ফিরতে পারছি না। আহারে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এই কথা বলে টুনি দুধের কলসিটা রেখে একটা খড়ের বাসা বানাতে জঙ্গলে খড় কুড়ানোর জন্য চলে আসে, আর কিছুক্ষণের মধ্যে একটা খড়ের বাসা বানিয়ে মুরগি ও তার ডিমকে তাদের বাড়িতে পৌঁছে দিতে চলে যায়। এদিকে টুনি দুধের কলসিটা বনের ভেতরে রেখে চলে যায়। টুনি দেখছি আজকাল সবার উপকার করে প্রশংসায় বনকে মেতে তুলেছে। এই এক কলসি দুধ নিশ্চয়ই গিন্নিমা নিতে পাঠিয়েছে। এবার দেখ টুনি, অন্যের উপকার করতে গিয়ে তুই কি করে বিপদে পড়িস। এই কথা বলে কালো দুধের কলসিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আজকে এই এক কলসি দুধ তোরা দুই কলা গাছ পান কর। আহারে, পানি খেতে না পেরে তোরা দুজন কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছিস, তাই আমি তোদের শেষ সময়ে পানি নয় বরং গাভীর দুধ পান করালাম। এই কথা বলে কালু কলসির দুধগুলো যেই না দুই কলা গাছের গোড়ায় দেয়, সাথে সাথে দুই কলা গাছ সতেজ হয়ে ওঠে। শুধু তাই নয়, গাছের পাতাগুলো এক গাছে হলুদ ও অন্য গাছে নীল হয়ে ওঠে, আর তা দেখে কালু অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবারে বাবা, টুনিকে বিপদে ফেলতে গিয়ে নিজেই কিনা বিপদে পড়ে যায়। ভয় পেও না কালু, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমরা হলাম জাদুর উপকারী দুই গাছ। আর আমরা পানি নয়, গাভীর দুধ পান করি। আর বেশ কিছুদিন গাভীর দুধ না খেতে পেরে শুকিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের আবার সতেজ করে তুলেছো। তাই আমরা দুই উপকারী গাছ সব সময় তোমার উপকার করব।
ওরে বাবা, তোমরা তাহলে উপকারী গাছ, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি তোমরা আমার কিভাবে উপকার করো। শোনো, টাকাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই। তোমরা আমাকে টাকা দিয়ে উপকার করতে পারবে? কি কালু, এবার বিশ্বাস হলো তো আমরা উপকারী দুই কলা গাছ? আরে, এগুলো তো সত্যি সত্যি টাকা। হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে। এখন থেকে আমার কিছু প্রয়োজন হলে আমি তোমাদের কাছে আসব, আর তোমরা আমার উপকার করবে। তুমি আমার খুব উপকার করলে টুনি। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তবে এই বীজটা তুমি রাখো। এই বীজ আমি তোমাকে আশীর্বাদ স্বরূপ দিলাম। এই বীজ তোমাকে অন্যকে উপকারের প্রতিদান দিবে। এরপর টুনি মুরগির দেয়া বীজ নিয়ে দুধের বালতি নিতে চলে আসে। এ কি, এখানে তো কলসিটা রেখেছিলাম, কিন্তু কোথায় গেল? ইস, মনের ভুলে দুধের কলসিটা বনের ভিতরে ফেলে গিয়েছি। এদিকে কেউ হয়তো সেটা নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। এখন আমি গিন্নিমাকে গিয়ে কি জবাব দিব? এরপর টুনি নিরুপায় হয়ে মোড়ল গিন্নির কাছে চলে আসে আর মোড়ল গিন্নিকে সব কথা খুলে বলে। তুই অন্যের উপকার করতে গিয়ে আমার এতগুলো টাকা ক্ষতি করে ফেলেছিস। তাহলে তুই অন্যের উপকার করে সংসার চালাবি। আজকে থেকে আমি তোকে কাজ থেকে তাড়িয়ে দিলাম। মোড়ল গিন্নির কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়ে যায়, তাই সে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসে। এ কি মা, তুমি আজ এত তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এলে যে? না রে মা, গিন্নিমা আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। কিন্তু মা, তুমি তো সবসময় বলতে অন্যকে উপকার করলে নিজের কখনো ক্ষতি হয় না, বরং উপকারী হয়। তবে এবার তো তোমার ক্ষতি হয়ে গেল মা। এখন যে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। না রে মা, মুরগিটা আমাকে একটা বীজ দিয়েছে। এই বীজ নিশ্চয়ই আমার উপকার করবে। চল, আমরা বীজটাকে রোপণ করে দেই। এরপর টুনি তার উঠোনে সেই বীজটাকে রোপণ করে দেয়, আর সাথে সাথে সেই বীজ থেকে বিশাল একটা সোনার ফুলের গাছ হয়। ওয়াও, কি সুন্দর দেখতে ফুল! মা, ও মা, মুরগি মাসের দেয়া বীজটা তো কোনো সাধারণ বীজ নয়, এ তো একটা জাদুর বীজ। হ্যাঁ রে মা, এই গাছ যে সোনার ফুল গাছ, আর আমাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না রে মা। এখন থেকে এই সোনার ফুল বিক্রি করে আমরা অনেক সুখে দিন কাটাবো রে মা। এরপর টুনি সোনার ফুল বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। অন্যদিকে কালুও উপকারী দুই গাছের থেকে অনেক ধন সম্পদ নিয়ে অনেক ধনী হয়ে যায়, আর দিন দিন কালুর লোভ এবং অলসতা আরো বেড়ে যায়। উপকারী দুই গাছ আমাকে অনেক সুখে রেখেছে। এদিকে আজ আমার উড়োজাহাজে চড়তে ইচ্ছে করছে, তাই উপকারী গাছদের কাছে একটা উড়োজাহাজ নিতে যেতে হবে। এই কথা বলে কালু আবারও সেই দুই উপকারী গাছের কাছে চলে আসে আর তাদের কাছে নিজের আবদারের কথা খুলে বলে। আমরা তোমাকে উড়োজাহাজ দিতে পারবো না কালু, তবে আমরা তোমাকে আকাশে ওড়ার মতো একটা উড়ন্ত নৌকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তবে তাই দাও। এরপর দুই গাছ জাদু করে কালুকে একটা উড়ন্ত নৌকা দেয়, আর উড়ন্ত নৌকা দেখে কালু অনেক খুশি হয়ে যায়। আজ আমি এই দুই গাছকে কেটে আমার বাড়ির সামনে রোপণ করব, তাহলে আমাকে আর কষ্ট করে এত দূর সাহায্য চাইতে আসতে হবে না। এবার বলো কালু, তোমার আর কি চাই? তেমন কিছু না, আমাকে একটা কুড়াল দাও। এরপর সে কুড়ালও পেয়ে যায়, আর কুড়াল পেয়ে যেই না দুই গাছকে কেটে ফেলে, সাথে সাথে তার কুড়াল ও উড়ন্ত নৌকা অদৃশ্য হয়ে যায়। এদিকে দুই গাছও মারা যায়। হায় হায় রে, আমি এ কি করলাম? অলসতা করে বেশি সুখে থাকতে গিয়ে উপকারী গাছদের হারিয়ে ফেললাম, আর দুই গাছ মরে গিয়ে তো তাদের দেয়া জিনিসগুলো অদৃশ্য হয়ে গেল। তবে কি আমার পাকা বাড়ি ধন সম্পদ সব শেষ হয়ে গেল? এরপর কালু ছুটে বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে সে তার আগের পুরনো কুঁড়ে ঘরটাকে দেখতে পায় আর অঝরে কাঁদতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, দামি কিছু পেলে তার কদর করতে হয়, আর নিজের ভেতরে কখনোই অলসতা নিয়ে আসা যাবে না, তাহলে কালুর মতো দামি জিনিসগুলোও হারিয়ে যাবে। এমনই মজার মজার সব গল্প পেতে আমাদের সাথেই থাকো, আর আমাদের আজকের এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও।